নমস্কার প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নিয়ে চলে এসেছি আপনার পছন্দের অনুষ্ঠান প্রিয় দর্শকের আজকে ষষ্ঠ পর্ব। প্রতিদিনের মতনই এবারও সুদেষ্ণা এবং সায়নিতার কাছে যে চিঠি এসেছে, যে মেসেজেস এসেছে, যে কমেন্টস এসছে, সেখান থেকে কিছু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যে। তাহলে চলুন সময় নষ্ট না করে একেবারে শুরু করে দিই আপনার পছন্দের অনুষ্ঠান প্রিয় দর্শকের ষষ্ঠ পর্ব। রাজারহাট থেকে সুমেধা মুখার্জি লিখছেন, সম্প্রতি হোক ফোক অনুষ্ঠানে তীর্থ ভট্টাচার্যের কণ্ঠে লেটো গান ভীষণ ভালো লাগলো। বাংলা লোকনাট্যের এই ঐতিহ্যবাহী গান আজও আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তার উপস্থাপনাও ছিল অসাধারণ। এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে বাংলা লোকসঙ্গীতের প্রতি আরও আকর্ষিত করে তোলে। ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমাদের শুনে ভালো লাগছে আপনি যে এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক এবং প্রতিটি পর্ব যে আপনি বিশেষভাবে দেখছেন এবং আমাদেরকে আপনার ভালোবাসা জানাচ্ছেন, সেটির জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। লেটো গান শোনার পরে আমার নিজেরই মনে হচ্ছে এই অনুষ্ঠানে কিছু পর্ব আমি দেখিনি, তাই আপনাদেরকেও নিরাশ করব না। চলুন এই পর্বের কিছু অংশ একটু দেখে নিই। বলতে চাইছি যে ছোটবেলা থেকে রেডিও শোনার একটা ভীষণ অভ্যাস ছিল এবং সেই জন্য রেডিওতে আর 5টা অনুষ্ঠানের মধ্যে লোকগীতির অনুষ্ঠানটাই আমাকে বেশি টানতো। হ্যাঁ, নতুন প্রজন্মকে বাংলা লোকসঙ্গীতের আরও কাছাকাছি আনার আমাদের এই যে প্রচেষ্টা, এটা তো জারি থাকবে। তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল যে লোকগানের আর কোন কোন বিষয় আপনারা দেখতে চান বা কোন কোন বিষয়ের গান আপনারা শুনতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ইউটিউব হ্যান্ডেলস রয়েছে www.youtube.com/ddbangla। সেখানে এই পর্বের যে ক্লিপিংটা রয়েছে সেই ক্লিপিংয়ের তলায় গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। অশোকনগর থেকে সুস্মিতা রায় লিখছেন, ক্যামেরা চলছে অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি ক্যামেরা চলছের একটি পর্বে শ্রদ্ধেয় শিল্পী ভি বালসারার 104তম জন্মদিনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান দেখানো হয়েছে তা ওনার খুব ভালো লেগেছে। উনি লিখেছেন, শ্রদ্ধেয় শিল্পী ভি বালসারা আমার খুব প্রিয় একজন শিল্পী। সারা জগৎ জুড়ে মেলোডিকা, ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো সহ একাধিক বাদ্যযন্ত্রে তাঁর বিশ্বজোড়া খ্যাতি। তবে একটা অভিযোগও তিনি করেছেন, চিঠিতে লিখেছেন যে অতিথিদের বক্তব্যের সময় আবহ সঙ্গীত একটু মৃদু বাজলে শুনতে আরো ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই অনুষ্ঠানটি এত খুঁটিয়ে দেখেছেন। হ্যাঁ, আপনার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেবো ঠিকই, কিন্তু তার আগে ভি ভালসারা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আজকের এই অনুষ্ঠান শেষ হবে না। কারণ উনি একাধারে যেমন একজন কিংবদন্তি শিল্পী, তিনি একাধারে একজন ভীষণ জনপ্রিয় যন্ত্রশিল্পীও বটে। তাহলে চলুন এই পর্বের কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই। শ্রী শ্রী সর্বাণী মা অখণ্ড মহাপীঠের নিবেদনে ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি ভালসারা মেমোরিয়াল কমিটির আয়োজনে কলকাতার রবীন্দ্র সদনে হয়ে গেল প্রবাদ প্রতিম সুরের জাদুকর ভি ভালসারার 104তম জন্মবর্ষ উদযাপন। এইবারে আসছি ভি ভালসারা সম্বন্ধে একটি ইন্টারেস্টিং তথ্যে। আমাদের বাংলা বা ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়নি সেই সময় তার জন্ম, এবং একটা ইন্টারেস্টিং গল্প আমি জানতে পেরেছি, সেই সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন মিউজিক শিখবেন বলে, এবং প্রথম চাকরি নেন ঘোড়াকে চান করানোর। ভাবতে পারেন? এবং সেখান থেকে আজকে যন্ত্রসঙ্গীতে তার এত নাম ডাক। কলকাতায় চলে আসেন এবং তারপরে শুরু হয় তার পিয়ানোর মাধ্যমে মানুষের মন জয় করার গল্প। গড়িয়া থেকে লিখছেন মৈনাক রায়চৌধুরী, আলোর পথযাত্রী অনুষ্ঠান নিয়ে। আমরা প্রিয় দর্শকের পর্বে এই প্রথম চিঠি পেলাম আলোর পথযাত্রী অনুষ্ঠান নিয়ে। উনি লিখেছেন, আলোর পথযাত্রী অনুষ্ঠানটি উনি নিয়মিত দেখেন, খুব ভালো লাগে। এই অনুষ্ঠানের একটি পর্বে কলকাতার কথকতাকে নিয়ে নানা আলোচনা ওনার মন ছুঁয়ে গেছে। প্রায় 30 জনের বেশি সংগ্রাহক নিয়ে
এই প্রতিষ্ঠানের গড়ে ওঠা এবং এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সংগ্রহের মধ্যে অতীতকে খুঁজে আনা এবং ভবিষ্যতের গবেষকদের জন্য কিছু সূত্র রেখে যাওয়া। খুব ভালো লেগেছে ওনার অনুষ্ঠান, বারংবার উনি জানিয়েছেন এবং দূরদর্শনকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠানের সম্প্রচারের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার পাশাপাশি যারা এই পর্বটি দেখছেন প্রিয় দর্শকের, তাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই, আপনারা যদি ইতিহাস পছন্দ করেন, আপনারা যদি ইতিহাসের সেই গল্পে নিজেদেরকে মাতিয়ে তুলতে চান, তাহলে আমাদের এই অনুষ্ঠানটি একটি অভূতপূর্ব উদাহরণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলকাতার কত কথা নিয়ে আপনি বলেছেন, তো সেই অনুষ্ঠানের কিছু পর্ব আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি, শুনে নিন কলকাতার আদি ইতিহাসের কিছু পর্ব। শঙ্খ ঘোষের কথা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। এত মানুষ যখন এসছেন দেখেছেন, তা আমার একটা দায়িত্ব বর্তায় যে এই জিনিসগুলোকে রক্ষা করার জন্য। তখন থেকে আমি বাবার পুরনো কলকাতার যে বই সেগুলো পড়তে শুরু করি এবং কলকাতার প্রতি আমার একটা আকর্ষণ জন্মায়। এই যে পুরনো জিনিসপত্র যারা বিক্রি করে, যারা নিয়ে ঘুরে বেড়ায়, তার মধ্যে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। অনেক সময়ই পেয়েছি। 1844 এবং 1866 সালে ক্যালকাটা কর্পোরেশনের একটা বিল। কলকাতার ইতিহাস নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমি আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটা সময় কলকাতাকে বলা হতো প্রাচ্যের লন্ডন, অর্থাৎ দ্য সেকেন্ড সিটি অফ দি এম্পায়ার। তাহলে বুঝতেই পারছেন যে কলকাতার ইতিহাস কতটা পুরনো। এর আগেও কিছু ইতিহাস ছিল। আপনাদেরকে যদি ইন্টারেস্টিং গল্পের মাধ্যমে ইতিহাস আমি বলতে শুরু করি, তাহলে আমার মনে হয় অনেকটা সময় লাগবে। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9433007148। এই নাম্বারে আপনি আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন যে কলকাতার ইতিহাস সম্বন্ধে আর কি কি বিষয় আপনারা জানতে চান, বা দূরদর্শনে সম্প্রচারিত যে কোনো অনুষ্ঠান সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে পাঠাতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। আরেকবার মনে করিয়ে দিই, আমাদের ইউটিউব হ্যান্ডেলস রয়েছে, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলস রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে। সেখানে গিয়ে ডিডি বাংলা সার্চ করুন, আমাদের চ্যানেলটি আপনি পেয়ে যাবেন। সেখানেও আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে পাঠাতে পারেন। এছাড়া ইমেল আইডি রয়েছে priyodorshokddbangla@gmail.com। সেখানেও আপনি ইমেলের মাধ্যমে আমাদেরকে আপনার মতামত পাঠাতে পারেন। অনেক উপায় রয়েছে, চিঠি লেখা তো রয়েছেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই পর্ব নিয়ে লেখা চিঠি আমাদের অত্যন্ত মন ছুঁয়ে গেছে। পরের চিঠির দিকে যাব। বহরমপুর থেকে সায়ন্তন মুখার্জি লিখছেন, সম্প্রতি ডিডি বাংলায় সম্প্রচারিত ইউথ আড্ডা অনুষ্ঠানের বৈঠকি পর্বটি খুবই ভালো লাগলো। আতিফ আলী খান ও শাহানা আলী খানের সঙ্গে আন্তরিক আলাপচারিতা এবং তাদের গাওয়া গজল এবং উচ্চাঙ্গ সঙ্গীত খুবই উপভোগ্য ছিল। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তিনি ডিডি বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ইউথ এবং আড্ডা, এই দুটোকে সংমিশ্রণ করার একটি দারুণ অনুষ্ঠান হচ্ছে এই ইউথ আড্ডা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পর্বটি ভালোভাবে দেখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন আপনার মনের কথা। তাহলে চলুন এই ইউথ আড্ডার কিছু অংশ আমরা দেখে নিই, তারপর একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে বলবো। कब तक निभाएंगे बुतना आशना के साथ प्यारे प्यारे अखियाँ रात के सकी प्यारे प्यारे अखियाँ। বৈঠক, এই কথাটা আপনি আমাদেরকে উল্লেখ করেছেন এবং আপনাদেরকে জানাতে চাই এই বৈঠক কথাটা কোথা থেকে এসেছে জানেন? বৈঠা থেকে। হ্যাঁ, বসে আলোচনা করার যে টেন্ডেন্সি বাঙালিদের মধ্যে ছিল, সেখান থেকেই এই বৈঠকই ঘরানার একটি উদাহরণ আমরা পাই। বিভিন্ন জায়গাতে আমরা বলতাম যে আজকে বৈঠকে বসবো, আজকে ওখানে বসবো, আজকে এই বিষয়ে আড্ডা দেবো। হ্যাঁ, এই বৈঠক কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের একটি আদি ইতিহাসের গল্প। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে অনুষ্ঠানটি দেখছেন এবং হয়ে উঠেছেন আমাদের প্রিয় দর্শক। আমতা থেকে মৃদুল রায় লিখছেন, আমি কলকাতা দূরদর্শনের খুব পুরনো এবং নিয়মিত একজন দর্শক। দূরদর্শনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমি নিয়মিত দেখে থাকি। দর্শকের দরবারে বলে একটি অনুষ্ঠান অতীতে হতো কলকাতা দূরদর্শনে। সেই অনুষ্ঠানের আদলে সম্প্রতি শুরু হওয়া প্রিয় দর্শক অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে।
কলকাতা দূরদর্শনের সামগ্রিক অনুষ্ঠানের চালচিত্র যেন ফুটে উঠেছে অনুষ্ঠানে, এবং এক লহমায় বিভিন্ন অনুষ্ঠানের ঝলক দেখতে পেয়ে আমি খুবই আপ্লুত। তাই প্রিয় দর্শক টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং কলকাতা দূরদর্শনকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন এই ধরনের নতুন নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং তার সাথে সায়ন্বিতাকে একটু ধন্যবাদ জানাতে চাইবো যে আমরা ভীষণ উৎসুক হয়েছিলাম যে কখন প্রিয় দর্শক নিয়ে একটি চিঠি পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনার এত ভালো লেগেছে। তাহলে চলুন দূরদর্শনের কিছু অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের জন্য রেখে যাই। প্রিয় দর্শক, স্মৃতির ঝাঁপি খুলে ফের আপনাদের সামনে আপনাদের অভিজ্ঞ মতামত এবং পছন্দের অনুষ্ঠানের অংশ নিয়ে ডিডি বাংলায় নতুন রূপে আসছে প্রিয় দর্শক। প্রতি শনিবার রাত 8:30, প্রতি রবিবার দুপুর 1টায়, শুধুমাত্র ডিডি বাংলায়। দর্শকের দরবার নিয়ে আপনি বলছিলেন, হ্যাঁ, দূরদর্শনে একটা সময় বহুল প্রচলিত অনুষ্ঠান ছিল দর্শকের দরবার, এবং সেটিকেই নতুনভাবে আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি এই প্রিয় দর্শক অনুষ্ঠানের মাধ্যমে। এবং ইতিমধ্যে প্রিয় দর্শক যে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে সেটার জন্য আপনাদেরকে আমরা আমাদের মনের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক। কোলাঘাট থেকে অরিন্দম ভট্টাচার্য লিখছেন, আমি দূরদর্শনের নিয়মিত দর্শক। সম্প্রতি সেরা পরিবার অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগলো। রূপরেখা বন্দ্যোপাধ্যায় ও দীপান্বিতা চক্রবর্তী তাদের পরিবারের সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করেছেন। দুটি পরিবারের বন্ধুত্বের মুহূর্তগুলি খেলা, মজা এবং রঙ্গতামাশার মধ্যে দিয়ে পরিবেশন করা হয়। এই সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য দূরদর্শনকে আন্তরিক ধন্যবাদ। পরিবারের কথা যখন আসে আমার মনে হয় প্রত্যেকের পরিবার সর্বসেরা। তাহলে সেরা পরিবারের কিছু অংশ আমরা দেখে নেব, আর কোনো কথা বলবো না। তাহলে চলুন দেখে নিই এই পর্বের কিছু বিশেষ মুহূর্ত। তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। आशे ऐसा कोई मंजर होता मेरे कांधे पे तेरा सर होता। পরিবারের কথা যখন আসে আমার এটা খুব বলতে ভালো লাগে যে দূরদর্শনও একটি পরিবার, এবং আপনারা সেই পরিবারের একটি মূল্যবান সদস্যের মধ্যে পড়েন। তাই আপনাদেরকে মনে করিয়ে দিই যে আপনাদের মতামত কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, 9433007148 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে আপনি আপনার মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আরেকটা কথা মনে করিয়ে দিই, দূরদর্শন কিন্তু এই মুহূর্তে HD মানে হাই ডেফিনেশনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি কোনো অনুষ্ঠান সম্পর্কে আপনার বিশেষ কোনো বক্তব্য থাকে, অনেকেই চিঠি লিখছেন আমাদেরকে, অনেকেই মেসেজ পাঠাচ্ছেন যে বিভিন্ন অনুষ্ঠানে কি করে অংশগ্রহণ করব। তার জন্য বলে দিই যে আমাদের এই যে অ্যাড্রেস রয়েছে দূরদর্শন ভবন 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতা, গলফ গ্রিন, সেখানে এসে যোগাযোগ করুন সংশ্লিষ্ট দপ্তরে। তাহলে পরের চিঠির দিকে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সেরা পরিবার এই অনুষ্ঠানটিকে এতটা ভালোবাসা দিয়েছেন। দার্জিলিং থেকে পরের চিঠিটি লিখছেন শাহানা রায়চৌধুরী। লিখেছেন, নারী.com অনুষ্ঠানে সম্প্রতি পর্বত কন্যা পিয়ালি বসাকের অনুপ্রেরণার গল্প তার খুব ভালো লেগেছে। এভারেস্ট জয়ী এই কন্যার গল্প শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে যেন। দূরদর্শনকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের জন্য। আপনার চিঠির উত্তরে আমার একটা লাইন মনে পড়লো, আমরা নারী, আমরা সব পারি। এভারেস্ট জয় কেন, আপনারা আপনাদের পার্টিকুলার ফিল্ডে সব জায়গায় আপনারা জয়ী। তাই তো আমাদের এই অনুষ্ঠান নারী.com। নিশ্চয়ই এই চিঠিটি শোনার পর আপনার মনে হচ্ছে এই পর্বের কিছু অংশ দেখে নিলে ভালো হতো। তাহলে চলুন নারী.com এর এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিই। যখন সামিটে যাচ্ছি, সামিটের সময় হঠাৎ করে প্রচন্ড জ্বর আর কাশি, মানে ওই জীবাণুটা তখন অ্যাটাক করে দিয়েছে।
এবার ওইটাই যে লিমিটটা কিন্তু জানতে হবে, যে এত বাঙালি বা সারা পৃথিবী থেকে অনেক পর্বতারোহীরা মারা যান, অনেক খরচা, বুঝেছি পর্বতারোহণে বিশাল খরচা, হ্যাঁ 20, 25, 30 লক্ষ, 35 লক্ষ, কিন্তু জীবনের দামটা তো আরো বেশি। লিমিটটা জানতে হবে যে কত অবধি উঠলে সেখান থেকে আমি নিচে ফেরত আসতে পারবো। পর্বতারোহণে হচ্ছে সামিটে পৌঁছানোটা তো অর্ধেকেরও কম কাজ, সামিট থেকে নিচে ফিরে আসাটা বেস ক্যাম্পে সেটা তো আরো কঠিন কাজ, এবং তবে সেটা বেঁচে ফিরে আসতে পারলেই পর্বতাভিযান সম্পূর্ণ হলো। হ্যাঁ, এবার যদি সামিট তো থাকবে, পাহাড় তো থাকবে, কিন্তু জীবনটা তো চলে যাবে, যে কারণে নিচে নেমে এসে তারপর আবার পরে আবার তো চেষ্টা করতে পারবো। শুধু এভারেস্ট কেন, কর্পোরেট বলুন, বাড়ি বলুন, সব জায়গায় নারীরা কিন্তু একেবারে ছেয়ে রয়েছেন। আমাদের যেমন সামলান, তেমনি পুরুষদের প্রত্যেক দিনের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের পরে তারা যখন বাড়ি ফেরে, পরের দিনের জন্য তৈরি করে দেওয়াও কিন্তু নারীদের একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা সেটা করে থাকেন, আপনারা আছেন বলেই আমরা আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দার্জিলিং থেকে লিখেছেন, এবং আমরা প্রত্যেক পর্বেই অপেক্ষা করি যে দার্জিলিং থেকে কোন চিঠি আসছে। ঝাড়গ্রাম থেকে মৈত্রেয়ী বসু লিখছেন, সম্প্রতি মা দা বস অনুষ্ঠানটি দেখে ভীষণ ভালো লাগলো। মা এবং সন্তানের বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এই পর্বে জনপ্রিয় শিল্পী সমদীপ্তা মুখার্জি, প্রণয় মজুমদার ও সৌমি ঘোষের উপস্থিতি এবং মাধুরীর গান অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তুলেছে। সঞ্চালিকা সোনালী চৌধুরীর উপস্থাপনাও খুব ভালো লেগেছে। ইংরেজিতে একটা কথা আছে, ইউনিভার্সাল ট্রুথ। আমার মনে হয় প্রতিটি মা তার সংসার কেন, তার সন্তানের কাছে বসই বটে। তাহলে চলুন মা দা বসের এই বিশেষ পর্বের কিছু অংশ আমরা দেখে নিই। মায়েরা সবসময় চায় যে তার সন্তান এগিয়ে যাক, কোনো বিপদের মুখে যেন না পড়ে, তাই বুঝে শুনে ডাইসটা ফেলতে হবে, তাই তো? 5 দুটো ছবি আসবে, দেখে বলতে হবে দুটো ছবির মধ্যে কি মিল বা দুটো ছবির মধ্যে কমন কি। দেখে নি কি আসছে, বুঝতে পারছো কিসের কথা বলা হচ্ছে? একটা আংটির ছবি আছে, একটা ফোনের ছবি আছে। রেডি তো? বাজার। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ছোটবেলায় আমরা প্রত্যেকেই মনে হয় মাকে বস বলেই জানতাম, এবং এমন কেউ নেই যারা মিলেনিয়ান্স, এই যে এখন একটা কথা উঠেছে না, মিলেনিয়ান্স, জেন জি, জেন আলফা, আমার মনে হয় মিলেনিয়ান্স যারা রয়েছে তারা মনে হয় একটা সাইলেন্ট চোখের তাকানিতেই বুঝে যেতেন যে মা কি বলতে চাইছে, তাই না? তাহলে সন্তান এবং মায়ের এই যে মধুর সম্পর্কের যে কথা আপনি বলেছেন, তার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি আপনি দেখতে থাকুন, এভাবেই ভালোবাসা আমাদেরকে দিতে থাকুন এই অনুষ্ঠানটিকে। পরের চিঠিটি লিখছেন জামশেদপুর থেকে পায়েল রায়। আমাদের এই দূরদর্শনের নতুন আরেকটি অনুষ্ঠান যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, উনি লিখছেন যে এটি ওনার খুব পছন্দের একটি অনুষ্ঠান। সম্প্রতি এরই একটি পর্বে ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যে অনেক অজানা তথ্য উঠে এসেছে তা ওনার খুব ভালো লেগেছে। আর সেই পর্বের সঞ্চালক ছিলেন সুজয় নীল বন্দ্যোপাধ্যায়, ওনার খুব পছন্দের একজন অ্যাঙ্কার, এবং তার পরে পরে পাই পাই হিস্ট্রি বিভাগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অনির্বাণ দাসের বখতিয়ার খিলজির বাংলা আক্রমণ নিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা উনি লিখেছেন সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। এই অনুষ্ঠানের একটি এপিসোডও উনি মিস করেন না বলে লিখে পাঠিয়েছেন এবং দূরদর্শনকে সাধুবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া শুধু আপনার নয়, আমার মনে হয় এখন যারা এই মুহূর্তে এই যুগে বসবাস করছেন তাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়াতে যা কথা হয় আমার মনে হয় একটা ইনফরমেশনের ডালা বলতে পারেন এই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আমরা অনেক কথা বলেছি, প্রিয় দর্শকের এই পর্বেই অনেক কথা বলেছি। তাই আপনার চিঠির উত্তরে যে বখতিয়ার খিলজির কথা উঠে এলো, সেই জায়গাটা একটুখানি দেখে নিলে কেমন হয়? তাহলে চলুন এই পর্বের কিছু অংশ আমরা দেখে নিই। ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত হওয়া সত্ত্বেও আমাদের এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ কেন? এই ছোট্ট একটা প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে অনেক মানুষের চোখের জল এবং অনেক মানুষের স্বজন হারানোর শোক। আর সাধারণ মানুষের এই যন্ত্রণায় ভীষণভাবে বিচলিত করে তুলেছিল এক বাঙালি লৌহ মানবকে।
যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে নিজের লোকেদের বিশ্বাসঘাতকতার আঘাতকে সহ্য করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছিলেন, যাতে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু একটা নিরাপদ আশ্রয় পায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে বিনা যুদ্ধে পুরো বাংলা দখল করেছিল বখতিয়ার খলজি। দুপুরবেলা খেতে বসে ভাতের থালা ফেলে ভয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বেঁচেছিলেন সেন যুগের শেষ রাজা লক্ষণ সেন। বাংলা আক্রমণের ইতিহাস একটি বিরাট পর্ব। আপনারা কি জানেন, একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প আপনাদেরকে বলি, যে বাংলা আক্রমণের থেকে বাঁচানোর জন্য কলকাতাকে একটি খাল কেটে আলাদা করে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হতো মারাঠা ডিচ। এবং সেই খালের যে আয়তন ছিল সেটিকে পরবর্তীকালে বুঝিয়ে একটি রোড তৈরি করা হয়। তার দুটো রোডের নাম আপার সার্কুলার রোড এবং লোয়ার সার্কুলার রোড। আপনারা কি জানেন যে আপার সার্কুলার রোডের বর্তমান নাম কি? যদি জানেন তাহলে এই পর্বের কমেন্ট করে জানাতে পারেন যে আপার সার্কুলার এবং লোয়ার সার্কুলার রোডের বর্তমান কি নাম হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চিঠি পাঠানোর জন্য। পরে চিঠির দিকে যাব। বারুইপুর থেকে লিখছেন মৌ সাহা, আমাদের একটি জনপ্রিয় অনুষ্ঠান আজকের রান্না প্রসঙ্গে। উনি লিখছেন, আমার খুব পছন্দের অনুষ্ঠান, অনেক রান্না শিখতে পারি এই অনুষ্ঠান থেকে। সম্প্রতি একটি এপিসোডে রসগোল্লার চাটনি দেখলাম। রসগোল্লা আর চাটনি, ভাবুন তো। উনি লিখেছেন, আসলে বাঙালির শেষ পাতে চাটনি এবং মিষ্টি দুটোই খুব পছন্দের জিনিস, আর এই দুইয়ের মেলবন্ধনে তৈরি এই অভিনব রান্না শিখে ওনার দুর্দান্ত লেগেছে। এরকম আরো নতুন নতুন রান্না উনি শিখতে চেয়েছেন। বারুইপুর থেকে আপনি লিখেছেন এবং আপনি যে পর্বের কথা উল্লেখ করেছেন রসগোল্লা চাটনি, এটা শুনে আমারই কিরকম এক্সাইটেড লাগছে নিজেকে। কারণ রসগোল্লা এবং চাটনি যে মেলবন্ধন হতে পারে, আমার মনে হয় এটি যে পর্বটি আপনি এই মুহূর্তে দেখছেন, আমার মনে হয় সেই পর্বটা একবার দেখে নেওয়া দরকার। কারণ অনেকেরই মনে এইটা শোনার পরে একটা উৎকণ্ঠা জেগেছে যে এই রসগোল্লা চাটনি কি করে তৈরি করা হয়। তাহলে চলুন এই পর্বের কিছু অংশ আমরা দেখে নিই। এখন আমরা যেটা করছি, রসগোল্লার রস চিপে নিয়ে একটা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেই রসগোল্লাগুলো জল থেকে তুলে সেই জলগুলো আবার চিপে নিয়ে সেই গ্রেভিতে দিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, তাই করছি, কিন্তু চেপাটা যেন হালকা হাতে হয়। হালকা হাতে হয়। যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা সপ্তাহের একটা দিন আমরা অনেকেই রাখি যে আজ শুধুই নিরামিষ খাবো, তাদের জন্য আমার মনে হয় এটা একটা নতুন পদ আর কি। বাঙালির একটি শ্রেষ্ঠ ক্রিয়েশন যদি বলতে হয় মিষ্টির জগতে, সেটা হচ্ছে রসগোল্লা। সেটা শুধু বাংলা নয়, বাংলার থেকে বাইরে, শুধুমাত্র সারা ভারতবর্ষে নয়, এমনকি বিদেশেও সমানভাবে কিন্তু জনপ্রিয়। তাই এই রসগোল্লার চাটনি আপনি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে জানাতে পারেন যে কেমন লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠির দিকে যাব। বহরমপুর থেকে লাবণী সেন লিখছেন, দিদি বাংলায় কেয়ার অফ কমেডি অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগলো। অনুষ্ঠানটি মজার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় শিল্পীরা জোর করে দর্শককে হাসাতে চাইছেন। এই ধরনের অনুষ্ঠানে অভিনয় ও হাস্যরস সমানভাবে থাকা উচিত, নইলে হাসির অনুষ্ঠানটি উপভোগ করা যায় না। এই বিষয়ে নজর রাখা উচিত। পরিবারের সবাই মিলে এই ধরনের অনুষ্ঠান দেখলে ভালো সময় কাটে। ডিডি বাংলার কাছে অনুরোধ, এমন সুন্দর হাসির অনুষ্ঠান নিবেদনের সময় এই বিশেষ কথাগুলি যেন মাথায় রাখেন। আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কেয়ার অফ কমেডি নিয়ে যে মূল্যবান মতামত আপনি আমাদেরকে জানিয়েছেন তার জন্যে। হ্যাঁ, আমরা সকলেই ভীষণ হাসতে ভালোবাসি, জানেন তো। এবং এই কেয়ার অফ কমেডি এমন একটি অনুষ্ঠান যা আপনাকে হাসাবে। আপনার মতামত আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেবো। তাহলে চলুন এই কেয়ার অফ কমেডির কিছু অংশ আমরা একটুখানি দেখে নিই। আগে একটু হাসি, তারপরে কিছু কথা বলবো। আজকাল আমি দেখি আমাদের জীবন থেকে হাসিটা কোথায় উবে যাচ্ছে। মানুষ শুধু চিন্তা করতে, শুধু চিন্তা নয়, সাথে অঙ্ক। কি অঙ্ক? কিভাবে ব্যবসায় উন্নতি হবে, কিভাবে চাকরিতে উন্নতি হবে, এবং এই চিন্তা, এই ভাবনা, এইগুলো আমাদের জীবনের সাথে কীরকম জড়িয়ে গেছে। কাজেই এইসব অঙ্ক সাংঘাতিক, এবং এই অঙ্ক সবার মনেই চলছে। এক ট্রেন যাচ্ছে, এক ভদ্রলোক যাচ্ছেন, অনেক সহযাত্রী, পাশে একটা ইয়ং ছেলে। হঠাৎ ছেলেটা বলছে, দাদা কটা বাজে? উনি বললেন না,
দাদা কটা বাজে, তাও বললেন না। দাদা শুনুন কটা বাজে, উনি তো বললেন না, পকেট থেকে রুমাল বার করলেন, ভালো করে ঘড়িটা পেঁচালেন, বগলের নিচে দিয়ে চলে গেল। কি আর করা যায়, ছেলেটার জায়গাটা এলো, ছেলে চলে গেল। আরেক ভদ্রলোক বলছেন, দাদা ছেলেটা 3 বার জিজ্ঞেস করলো কটা বাজে, বললেন না কেন? বলে দেখুন, বলতাম যদি 1টা বাজে, তারপরে ও চা খেত, আমাকে অফার করতো, এবং এই চা যখন খেতাম আমি, তখনই গল্পের ছলে আমার সাথে কথা বলা শুরু করতো। দাদা আপনার নাম কি? আমি বলতাম, বাধ্য হয়ে বলতাম, ভাই তোমার নাম কি? বলে দাদা আপনি কি করে? বলে আমি ব্যবসা করি। ভাই তুমি কি করে? বলে দাদা আপনি কোথায় থাকেন? বলে আমি পাইকপাড়া থাকি। বাধ্য হয়ে আমার বলতে হতো, ভাই তুমি কোথায় থাকো? বলে দাদা আমি ঢাকুরিয়ায় থাকি। ছেলেটা বলতো, দাদা একদিন আপনি আমার বাড়িতে আসেন। ভদ্রতার খাতিরে আমি বলতে হতো, ভাই তুমি আমার বাড়িতে এসো। 6 মাস পরে ওই ছেলে আমার বাড়ি চলে আসতো। আমার বাড়িতে আবার 16 বছরের মেয়ে। 1 বছর পরে ওই মেয়ে বলতো, বাবা ওই ছেলে ছাড়া বিয়ে করবো না। যে ছেলে একটা গড়ি কিনতে পারে না, তার সাথে আমার মেয়ের বিয়ে দেই না। দেখলাম কেয়ার অফ কমেডির কিছু অংশ। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে হা হা করে হাসছেন। হ্যাঁ, এই কেয়ার অফ কমেডি এমন একটি অনুষ্ঠান যা আপনাকে হাসতে সাহায্য করে। আমরা প্রত্যেক দিনেই হাসির রসদ খুঁজে বেড়াই। কেয়ার অফ কমেডি এমন একটি অনুষ্ঠান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও চিঠি রয়েছে, সময় নষ্ট করব না, পরের চিঠির দিকে চলে যাব। হালি শহর থেকে রূপম জানা পরের চিঠি লিখছেন। কাছে দূরে অনুষ্ঠান খুব ভালো লাগে। সম্প্রতি কাছে দূরে অনুষ্ঠানে শ্যামনগরকে দেখানো হয়েছে। ওনার খুব ভালো লেগেছে শ্যামনগরের প্রাচীন ঐতিহ্য, মুলাজোর, কালীবাড়ি, রবীন্দ্র ভবন, সরসাধনা, শিক্ষাঙ্গন সব কিছুই উঠে এসেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই নতুন ধরনের ভ্রমণাঙ্গিকের অনুষ্ঠানের জন্য দূরদর্শনকে অনেক সাধুবাদ জানিয়েছেন তিনি। হালি শহর থেকে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে পর্বটির কথা বলছেন সেটি শোনার পর আমার মনে হয় সেই পর্বের কিছু অংশ আমরা একটুখানি আগে দেখে নিই। তাহলে চলুন কাছে দূরের কিছু অংশ আমরা দেখে নিই। ভ্রমণ করতে থাকুন, ঘুরতে থাকুন। যত বেশি ঘুরবেন তত বেশি আপনি আরো বেশি করে ভালো থাকবেন। এতটা বেশি এমফাসাইজ কেন করলাম? কারণ আমাদের সকলেরই জীবনে স্ট্রেসকে মুক্ত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শকের, আজকে চিঠির পর্ব এখানেই শেষ করছি। আরো অনেক চিঠি ছিল, কিন্তু সেখান থেকে কিছু অংশ আমরা তুলে নিয়েছি। সায়নিত এবং সুদেশনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, দেখতে ভুলবেন না প্রতি শনিবার রাত্রি 8:30 থেকে এবং প্রতি রবিবার সকাল 9:30 থেকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, নমস্কার।